মোদিজি এখন পুরো দস্তুর আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। প্রথমে তিনি পাকিস্তানকে নাজেহাল করেছেন, আর এবার তিনি এই লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিয়েছেন বাংলাদেশের দিকে। নমস্কার বন্ধুরা, দেশ কথা চ্যানেলে আপনাদের স্বাগত। দেশ কথা চ্যানেলে চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ খবর নিয়ে। প্রথমে ভারত পাকিস্তানকে নাজেহাল করেছে। আমরা তাদের জল পাম্পগুলো অকেজো করে দিয়েছি, আমরা জলের প্রবাহ বন্ধ করে দিয়েছি। এই সমস্ত কিছুই সম্পন্ন করা হয়েছে ঠিক এখানেই, অর্থাৎ ভারতে বসেই। এবং আমরা তাদের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী আফ্রিদিকে গুলি করে হত্যা করেছি। হাফিজ সঈদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশে একটি বার্তা পাঠানো হলো, আর সেই বার্তাটি ছিল অত্যন্ত স্পষ্ট যে তোমাদের পতন কিভাবে নিশ্চিত করতে হয় তা আমাদের ভালোভাবেই জানা আছে। এখন সেই বার্তাটি পাওয়ার পর বাংলাদেশ কী পদক্ষেপ নিয়েছিল সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ তার নিজস্ব বিমান বাহিনীর কর্মকর্তাদের, অর্থাৎ সেই সব অফিসারদের যারা তাদেরই বিমান বাহিনীর সদস্য, তাদের গ্রেপ্তার করা শুরু করে দেয়। এর জন্য প্রয়োজন হয়েছিল মাত্র একটি বৈঠকের ভারতের সাথে, মাত্র একটি বৈঠক, আর অমনি তারা নিজেদের লোকজনকে ধরে নিয়ে যাওয়া শুরু করে দিল। স্কোয়াড্রন লিডাররা, যারা অত্যন্ত প্রশিক্ষিত বিমান বাহিনীর সদস্য, আজ কোনো কারাগারে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের হাতে পরানো হয়েছে হাতকড়া। বাংলাদেশের ভাষ্যমতে তাদের একমাত্র অপরাধ ছিল এই যে তারা নাকি জাতির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে লিপ্ত ছিলেন। কি ছিল সেই অপরাধ? একমাত্র অপরাধ ছিল এই যে তারা ভারতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত ছিলেন। বাংলাদেশের মাটিতে বসেই তারা ভারতের ওপর নজরদারি করছিলেন, আর ঠিক এই কারণেই বাংলাদেশ তাদের বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেছে। আমরা সহজেই অনুমান করতে পারি এর তাৎপর্য কী, আর তা হলো প্রধানমন্ত্রী মোদি কার্যত বাংলাদেশের অভ্যন্তরীণ সফটওয়্যারটিকেই যেন আপডেট করে দিয়েছেন। এর ঠিক পরপরই তাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে আসেন এবং তিনি দেশে ফিরে অবিলম্বে পুরো দমে কাজে নেমে পড়েন। বিভিন্ন গোপন তথ্য ফাঁস করতে শুরু করেন এবং সমগ্র আইএসআই নেটওয়ার্কটিকে ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করেন। বন্ধুরা, যখন এই বিষয়টি নিয়ে বাংলাদেশের মুখোমুখি হওয়া হলো, যখন তাদের জানানো হলো যে এই ব্যক্তিরা শিলিগুড়ি করিডোরের ওপর নজরদারি চালাচ্ছিল এবং আমাদের বিমান ঘাঁটিগুলো সহ ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চল জুড়ে মানচিত্র তৈরির কাজ করা হচ্ছিল এবং এই কার্যকলাপগুলি খোদ বাংলাদেশ থেকে বিমান বাহিনীর সদস্যরা সম্পাদন করছিল, এবং যখন তাদের তখন প্রশ্ন করা হলো যে কেন তারা এমনটি করছে, তখন তাদের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক ব্যাখ্যাটি এলো তা হলো পাকিস্তানের ঘাঁটি ঘিরে থাকা এক সন্ত্রাসী গোষ্ঠী টিটিপি তাদের বিমান বাহিনী সদস্যদের নিজেদের দলে ভিড়িয়েছিল এবং পরবর্তীতে, অর্থাৎ টিটিপি সম্পর্কিত প্রসঙ্গটি উত্থাপন করা হলো। কিন্তু ভারত সাফ জানিয়ে দেয় যে আপনারা যে টিটিপি নামটির দোহাই দিচ্ছেন তা আসলে নিছকই একটি ধোঁকার আড়াল মাত্র। এর নেপথ্যে কলকাঠি নাড়ছিল অন্য কেউ। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে একটি অনুরোধ পাঠানো হলো। সেই অনুরোধটি বলুন তো দেখি কি হতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী মোদির কাছে আকুতি জানালেন, দয়া করে আমাদের কিছু সাহায্য সহযোগিতা দিন, কিছু তেল, কিছু বিদ্যুৎ। আর ঠিক এরপরই ভারতও একটি পাল্টা আঘাত হানল। বাংলাদেশের বিরুদ্ধে একটি আঘাত হানা হলো, যার মূল বার্তাটি ছিল এই যে তোমরা হয়তো এই সব কিছুই দান হিসেবে পেতে চাইছো, কিন্তু তার আগে তোমাদের অবশ্যই পুরো আইএসআই নেটওয়ার্কটি ভেঙে ফেলতে হবে। আর ঠিক এই কারণেই বাংলাদেশকে সেই পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়েছিল, একটি নিখুঁত সার্জিক্যাল স্ট্রাইক বা সুনির্দিষ্ট লক্ষ্যভেদী অভিযান। কোথায়? বাংলাদেশকে তার নিজস্ব ভূখণ্ডের ভেতরেই একটি সার্জিক্যাল স্ট্রাইক চালাতে হয়েছিল। সুনির্দিষ্টভাবে বলতে গেলে তাদের নিজস্ব সামরিক ঘাঁটিগুলোর অভ্যন্তরে। ঠিক কোথায়? ঢাকায়, চট্টগ্রামে এবং কক্সবাজারে। এই স্থানগুলো হলো বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৃত স্পন্দনশীল কেন্দ্রবিন্দু বা প্রাণকেন্দ্র। তাদের স্টেশনগুলোর পুরো নেটওয়ার্কটাই পুরোপুরি অরক্ষিত ছিল এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছিল, এবং তাদের অত্যন্ত সংবেদনশীল র্যাডার স্টেশনগুলোর নিরাপত্তা ভেদ করা হয়েছিল। খোদ বাংলাদেশই প্রোটোকল লঙ্ঘন করে পাকিস্তানের কাছে এই সমস্ত স্থানাঙ্ক সরবরাহ করতে শুরু করেছিল। এখন প্রশ্ন হলো, এই ব্যবস্থাটি স্থাপন করেছিল কে? বাংলাদেশ নিজে কিন্তু এই নজরদারি ব্যবস্থাটি স্থাপন করেনি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত এই ব্যবস্থাটি ছিল
ফরাসি প্রযুক্তি নির্ভর। সেখান থেকেই তারা বাংলাদেশের সমগ্র আকাশসীমা এবং সেই সাথে ভারতীয় ভূখণ্ডের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকার ওপর নজরদারি চালাচ্ছিল। তারা ঠিক কোন কোন এলাকার মানচিত্র তৈরি করেছিল? তারা আমাদের শিলিগুড়ি করিডোর, উত্তর পূর্বাঞ্চল এবং এমনকি পশ্চিমবঙ্গ, যার সীমান্ত বাংলাদেশের সাথে যুক্ত, সহ সমগ্র অঞ্চল ও তার পার্শ্ববর্তী এলাকার মানচিত্র তৈরি করছিল। ভারতীয় সামরিক বাহিনীর গতিবিধি, বিশেষ করে তারা কিভাবে তাদের কৌশলগত অবস্থান পরিবর্তন বা ম্যানিউভার করছিল তা পর্যবেক্ষণ করার উদ্দেশ্যই এই সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছিল। বিমান বাহিনী ঠিক কোন দিকে অগ্রসর হচ্ছিল, এই নজরদারির আওতা বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। ভারতের তথ্য গোপনে পাকিস্তানে পাঠানো হচ্ছিল। আর এটা কারা করছিল? বিমান বাহিনীতে কর্মরত সদস্যরা, বিশেষ করে স্কোয়াড্রন লিডাররা। তাদের নিজেদের দেশের তথ্য পাকিস্তানের কাছে বিক্রি করছিল। তারা সক্রিয়ভাবে সরাসরি সম্প্রচার করছিল। কিন্তু বাংলাদেশকে যখন চেপে ধরা হয়, তারা দাবি করে যে এই ঘটনায় জড়িত সকল কর্মকর্তাকে আসলে টিটিপি নিয়োগ করেছিল। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের গভীর অভ্যন্তরে এটা কিভাবে সম্ভব হলো? বাংলাদেশে আইএসআই এর অনুপ্রবেশ ঘটেছিল মোহাম্মদ ইউনূসের সময় থেকে। এটি সম্ভব হয়েছিল কারণ সেই সময় বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবেশ ছিল দুর্নীতিতে জর্জরিত এবং মোহাম্মদ ইউনূস আইএসআইকে পূর্ণ স্বাগত জানিয়েছিলেন, যার ফলে তারা দেশের সর্বত্র তাদের অনুপ্রবেশ ঘটাতে এবং নিজেদের গুপ্তচরদের ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। সেনাবাহিনী এবং বিমান বাহিনী উভয়ের মধ্যেই তাদের একটি কাজ দেওয়া হয়েছিল, ভারতের ওপর সার্বক্ষণিক নজর রাখা। তারা চেয়েছিল আমাদের পূর্বাঞ্চলীয় সীমান্তকে সম্পূর্ণ নিরলস এবং অবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা হোক, যাতে ভারত ওই অঞ্চলে ঠিক কী পরিকল্পনা করছে তা নিশ্চিত করা যায়। এখন শুধু এই বিষয়টি ভাবুন, যখন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় ছিল, তখন আপনি দেখতেন পাকিস্তানের কর্মকর্তারা প্রায় প্রতিদিনই বাংলাদেশে আসতেন। তারা নজরদারি চালানোর জন্য শিলিগুড়ি করিডোরের কাছেও যেতেন এবং বহুবার তারা হুমকিও দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন যে তারা এখন ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে দেবেন। এর উদ্দেশ্য ছিল ভারতের বিরুদ্ধে একটি হুমকি সৃষ্টি করা। নিরবিচ্ছিন্ন সরাসরি সম্প্রচার, বিশেষ করে ভারতীয় সেনাদের গতিবিধি সংক্রান্ত যাবতীয় তথ্য আইএসআই এর কাছে পাঠানো হচ্ছিল। আর এই তথ্য প্রবাহ বা ফিড সরবরাহ করছিল বাংলাদেশের সেনাবাহিনী এবং বিমান বাহিনী। এবার আইএসআই আরও একটি পরিকল্পনা আঁটল। তারা জানতো যে আজ হোক বা কাল তারা ধরা পড়বেই। সর্বোপরি অজিত দোভাল রয়েছেন যেখানে চালকের আসনে, তিনি এমনই একজন মানুষ যিনি কাউকেই রেহাই দেবেন না। তাই তারা নির্দেশ জারি করলো, যদি কখনো ধরা পড়ে তবে তাদের দাবি করতে হবে, দেখুন এর সাথে আমাদের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই, এখানে যা কিছু করা হয়েছে তা সব কিছুই টিটিপি দ্বারা পরিকল্পিত ও পরিচালিত। আবার সেই একই পয়েন্টে ফিরে আসি যে বাংলাদেশ কেন তার নিজস্ব সীমানার ভেতরেই তার নিজস্ব বিমান বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি মনে করলো। এরা ছিল এমন কিছু ব্যক্তি যারা কেবল বাংলাদেশের সাথেই বিশ্বাসঘাতকতা করছিল না, বরং সক্রিয়ভাবে ভারতের গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তা পাকিস্তানের কাছে পাচার করছিল। কেন নিজেদের দেশের ঠিক ভেতরেই সক্রিয় এই গুপ্তচর চক্রটিকে উন্মোচিত করা দরকার হয়ে পড়ল? এর উত্তর অত্যন্ত সহজ। সব কিছুর সূত্রপাত হয়েছিল একটি বৈঠকের মাধ্যমে, যা অনুষ্ঠিত হয়েছিল এখানে, অর্থাৎ ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের মধ্যে। আর তারপরই ভারত সরকারের পক্ষ থেকে একটি ফোন আসে, আর ঠিক তার পরপরই বাংলাদেশ রাষ্ট্রটি নির্দেশ মেনে নিল। কিভাবে? কারণ তাদের অর্থনৈতিক সংকট ও অসহায়ত্ব ছিল অত্যন্ত তীব্র। বাংলাদেশে এখন অর্থের তীব্র প্রয়োজন। তারা তেল এবং বিদ্যুতের দাবি জানিয়েছিল, আর আমরা সেই বিদ্যুৎকেই তাদের নিয়ন্ত্রণে তুলে দিয়েছিলাম। বন্ধুরা, আপনারা জানেন যে পশ্চিম এশিয়ায় ইরানের সাথে সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। বৈশ্বিক সংকটের কারণেই জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও কাছেও এখন আর পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা নেই যা দিয়ে তারা তেল কিনতে পারে। অর্থাৎ তারা এবার আসলো আমাদের দোরগোড়ায়। বিদ্যুতের তীব্র অভাবে ইতিমধ্যেই ভেঙে পড়তে শুরু করেছে তাদের বৃহত্তম শিল্প খাত, অর্থাৎ বস্ত্র শিল্প, যা আজ চরম ঝুঁকির মুখে। এছাড়াও তাদের জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তার প্রয়োজন ছিল, কিন্তু তারা বর্তমানে যাই করুক না কেন সেই সহায়তা তারা আর জোগাড় করতে পারবে না।
এরপর আমরা কি করলাম? প্রথমত একটি বৈঠকের সময় আমরা তাদের স্পষ্টভাবে জানিয়ে দিলাম যে তাদের একটি কঠোর ও সহিংস দমন অভিযান চালাতে হবে। এরপর তাদের কাছে ডিজেল সরবরাহ করা হবে। একবার যখন আমরা ফলাফল পর্যবেক্ষণ করলাম এবং নিশ্চিত হলাম যে হ্যাঁ, তারা সত্যিই সেই দমন অভিযান চালাচ্ছে, তখনই আমরা বিদ্যুৎ, জল এবং ডিজেল সরবরাহ শুরু করলাম। অর্থাৎ যে নেটওয়ার্কটি বিদ্যমান ছিল আইএসআই এর, তা পুরোপুরি ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো। সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, একেবারে ধূলিসাৎ হয়ে গেল। অধিকন্তু সেই অরক্ষিত বা ঝুঁকিপূর্ণ র্যাডার স্টেশনগুলি সফলভাবে সুরক্ষিত করা হলো। সেই অ্যাসেট বা সম্পদগুলো, আর অ্যাসেট বলতে আমি বোঝাচ্ছি সেই আইএসআই এর এজেন্টদের, যারা বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিল, তাদের হয় গ্রেপ্তার করা হলো, নতুবা পালিয়ে যেতে বাধ্য করা হলো। বাংলাদেশ প্রকাশ্যে ঘোষণা করতে পারত না যে এই ব্যক্তিরা সবাই আইএসআই এর গুপ্তচর। তারা যদি তা করত, তবে পাকিস্তানের সাথে একটি কূটনৈতিক সংঘাতের সূত্রপাত ঘটত। তাই নিজেদের মুখ রক্ষার স্বার্থে তারা এমন দাবি করতে বাধ্য হলো যে এরা কেবলই টিটিপির সদস্য। আমরাও সেই দাবি নিয়ে কোনো বিতর্ক করছি না। আমরাও খুব ভালো করেই জানি যে তারা আইএসআই এর এজেন্ট। তারা নিশ্চিতভাবেই টিটিপি সদস্য হতে পারে না। এতে আমাদের কিছু যায় আসে না। আমাদের মূল লক্ষ্য ছিল কেবল সেই নজরদারি ব্যবস্থাটি ভেঙে দেওয়া। পাকিস্তান ভেবেছিল বাংলাদেশের অভ্যন্তরে এমন একটি নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে যার মাধ্যমে তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। তাদের দুঃসাহস এতটাই বেড়ে গিয়েছিল যে তারা এমনকি এমন স্বপ্নও দেখতে শুরু করেছিল যে উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশ একীভূত হয়ে একটি বৃহত্তর বাংলাদেশ গঠন করবে। বন্ধুরা, আধুনিক যুদ্ধ আর কেবল ট্যাঙ্ক এবং যুদ্ধবিমানের মাধ্যমেই লড়া হবে না, বরং এই যুদ্ধ পরিচালিত হবে বিশেষায়িত গুপ্তচর বা কর্মী বাহিনী মোতায়েনের মাধ্যমে। এটি পাকিস্তান এবং বাংলাদেশের অভ্যন্তরে অত্যন্ত সক্রিয় জিহাদি নেটওয়ার্ক উভয়েরই চরম হীনবল ও মরিয়া অবস্থারই প্রতিফলন। একবার যখন আমরা তাদের রসদ সরবরাহ লাইন, তাদের সেই তেল ও জল বিচ্ছিন্ন করে দিলাম, তখনই তারা সবাই এসে আমাদের পায়ের কাছে লুটিয়ে পড়ল। আমরা নিঃশব্দে এবং অত্যন্ত নিখুঁত দক্ষতার সাথে বাংলাদেশকে নতজানুর করার কাজটিতে সফলভাবে সম্পন্ন করেছি। তাহলে বর্তমান পরিস্থিতি কী? বর্তমানে ভারতের আকাশসীমা এখন সম্পূর্ণ নিরাপদ, অন্তত আপাতত, কারণ বাংলাদেশ থেকে পরিচালিত নজরদারি কার্যক্রমগুলো বন্ধ হয়ে গেছে। আপনারা কি সত্যিই বিশ্বাস করেন যে ভারতের ওপর এই নজরদারি চিরতরে বন্ধ হয়ে যাবে, বিশেষ করে যখন এই কার্যক্রম পরিচালনা করছে জিহাদি পাকিস্তানিরা? সেটা তো একেবারেই অসম্ভব। আজ তারা বাংলাদেশ প্রান্ত থেকে এটি থামিয়ে রেখেছে, কাল তারা চীন প্রান্ত থেকে এটি পুনরায় শুরু করবে। সুতরাং এই ছায়াযুদ্ধ অর্থাৎ শ্যাডো ওয়ার শেষ হয়ে যায়নি। এই ছায়াযুদ্ধ হয়তো চলতেই থাকবে, আর আমরা তা দমন করতে থাকব। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি নিয়ে তোমাদের কি মতামত? তোমাদের ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করতেও ভুলবে না। ধন্যবাদ।